ইনফ্লেশন ব্যাপারটা তো আপনারা সবাই জানেন। যদি কোনো জিনিসের দাম ক্রমাগত বাড়তে থাকে তাহলে আমরা বলি ইনফ্লেশন এসছে। আর স্টক মার্কেটের বাড়া, স্টক মার্কেটের নামার পেছনে কিন্তু ইনফ্লেশনের একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে। যদি আপনারা স্টক মার্কেটকে ইনডেপথে বুঝতে চান, তার জন্য কিন্তু আপনাকে ইনফ্লেশন কেন ঘটছে আর ইনফ্লেশন ঘটার কারণে স্টক মার্কেটে কি প্রভাব ফেলছে সেটা কিন্তু আপনাদের জানতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আর আমি এই ভিডিওতে এই সমস্ত বিষয়গুলো ইনডেপথে আলোচনা করব। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অভিষেক আপনাদের স্বাগত করছি আমাদের ইউটিউব চ্যানেল শেয়ার টেয়ারে। আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। Inflation কি? This is an economic condition when the price of the good and the services continuously rises. এই স্টেটমেন্ট থেকে আমরা কি বুঝতে পারি? 2018 সালে 1 কেজি চালের প্রাইস ছিল 25 টাকা পার কেজি, 2019-এ 30 টাকা পার কেজি, 2022-এ 40 টাকা পার কেজি। মানে রাইজের দামটা দেখুন কন্টিনিউয়াসলি কিন্তু বেড়ে গেছে। চালের কোয়ান্টিটি কিন্তু ফিক্সড, কিন্তু রাইজের দামটা কন্টিনিউয়াসলি বেড়ে গেছে। সিমিলারলি যদি পেট্রোলের দাম আমরা দেখি, যে 2017-তে পেট্রোলের দাম ছিল 68 টাকা 56 পয়সা, জুনের 2020-তে সেটা বেড়ে দাঁড়িয়েছে 92 টাকা 76 পয়সা। দেখুন এই দামটা কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে। এই যে কন্ডিশনটা দাঁড়িয়েছে যেখানে দামটা কন্টিনিউয়াসলি বেড়েছে, এটাকেই আমরা বলছি ইনফ্লেশন। মানে যেই জিনিসটা আমরা 2 বছর আগে যেই টাকা দিয়ে কিনতাম, 2 বছর বাদে কিন্তু সেই টাকা দিয়ে আমরা কিনতে পারবো না। সেই জিনিসটা কিনতে আমাদের অনেক বেশি টাকার প্রয়োজন হবে। তাই স্টেটমেন্টটা আমি আরেকবার বলি, দিস ইজ অ্যান ইকোনমিক কন্ডিশন যেখানে প্রাইসের দামটা বাড়ছে when the price of the good and the services continuously rises. ওকে, আর সেকেন্ড পয়েন্ট হলো the purchasing power of the money will fall. তো এই পারচেসিং পাওয়ার অফ দ্য মানিটা কি সেটা একবার দেখা যাক। দেখুন যত দিন যাচ্ছে আমাদের টাকার ভ্যালু কিন্তু কমছে। 20-র 100 টাকা 1958-র 1 টাকা 20 পয়সার সমান, 1996-তে 22 টাকা 32 পয়সা 2020-র 100 টাকার সমান, আবার 2004-এ 34 টাকা 37 পয়সা 2020-র 100 টাকার সমান, আর 2014-এর 76 টাকা 47 পয়সা 2020-র 100 টাকার সমান। তাহলে দেখুন যত দিন যাচ্ছে টাকার ভ্যালু কিন্তু কমছে। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি? 10 গ্রাম সোনার দাম 1967-তে 100 টাকা ছিল। তাহলে যদি আপনার কাছে 1 লাখ টাকা থাকতো তাহলে আপনি 10,000 গ্রাম সোনা কিনতে পারতেন। কিন্তু 2022-এ 10 গ্রাম সোনার দাম হচ্ছে 50,000 টাকা। তাহলে যদি আপনার কাছে এখন 1 লাখ টাকা থাকে তাহলে আপনি 20 গ্রাম সোনা কিনতে পারবেন। এই 1 লাখ টাকাটা যখন 1967-এ আমার থাকতো, আমি এতগুলো সোনা কিনতে পারতাম। কিন্তু এই 1 লাখ টাকাটার এখন যখন 2022-এ যদি আমি সোনা কিনতে যাই, আমি এত কম সোনা আমি কিনতে পারবো। তাহলে কি পারচেসিং পাওয়ার অফ দ্য মানি উইল ফল, মানে টাকার ক্ষমতা কিন্তু কমছে। এই ব্যাপারটাকেই বলছে ইনফ্লেশন। আর এই ইনফ্লেশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান। ইনফ্লেশন কেন ঘটে এবার দেখা যাক। ফার্স্ট ইনফ্লেশন হলো ডিমান্ড পুল ইনফ্লেশন। যখন কোনো পার্টিকুলার গুডস এন্ড সার্ভিসের ডিমান্ড বৃদ্ধি পায়, সাপোজ কোনো পার্টিকুলার গুড এন্ড সার্ভিসের সাপ্লাই ছিল 100, এবার তার থেকে সাপ্লাইয়ের থেকে বেশি যদি ডিমান্ড হয়, তাহলে কি ডিমান্ডটা এক্সেস হচ্ছে, তখন কিন্তু এই ধরনের ইনফ্লেশন দেখা যায়। আর সেকেন্ড হলো সাপ্লাই লেস। যদি সাপ্লাই 100 থেকে কমে যদি 90 হয়, যদি প্রোডাকশন সেরকম না হয়, যদি সাপ্লাই কম হয় কিন্তু ডিমান্ড যদি একই থাকে, তখন কিন্তু এই ধরনের ইনফ্লেশন দেখা যায়। থার্ড হলো ডিমান্ড ইনক্রিজেস সাপ্লাই ডিক্রিজেস। মানে যত বেশি ডিমান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই কিন্তু সেরকম হচ্ছে না, সাপ্লাই কমতে থাকছে। ডিমান্ড আর সাপ্লাইয়ের যে ব্যালেন্সটা, সেই ব্যালেন্সটা কিন্তু থাকছে না। যখন ডিমান্ড অনেক বেশি হয়, সাপ্লাই কম, যখন ডিমান্ড আর সাপ্লাইয়ের ব্যালেন্স যখন থাকে না, তখন এই ধরনের ইনফ্লেশন দেখা যায়। আপনি নাম থেকেই দেখতে পাচ্ছেন ডিমান্ড পুল ইনফ্লেশন, মানে ডিমান্ড বাড়ছে তাই এই ধরনের ইনফ্লেশন কিন্তু দেখা দিচ্ছে। তো এই ডিমান্ড পুল ইনফ্লেশনের কারণ কি?
এই ডিমান্ডফুল ইনফ্লেশনের ফার্স্ট কারণ হলো ইনক্রিজ ইন পপুলেশন। পপুলেশন যত বাড়বে তত বেশি কিন্তু কোনো পার্টিকুলার গুডস অ্যান্ড সার্ভিসের ডিমান্ড কিন্তু বাড়বে। সাপ্লাই তো লিমিটেড, কিন্তু পপুলেশন বাড়ছে, তখন সেই ক্ষেত্রে কিন্তু ডিমান্ডফুল ইনফ্লেশন দেখা যায়। আর থার্ড হলো ইনক্রিজ ইন মানি সাপ্লাই। যদি মানুষের হাতে আগের তুলনায় অনেক বেশি মানি থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ইনফ্লেশন দেখা যায়। সাপোজ কেউ পকেট মানি পেত 1000 টাকা, এবার সেই 1000 টাকাটা পরের মাসে বেড়ে 2000 টাকা হলো। বা কেউ স্যালারি পেত 25,000, সেই স্যালারিটা পরের মাসে কোম্পানি দেখলো ভালো কাজ করেছে, কোম্পানি স্যালারি হাইক করলো, সেটা 30,000 করলো। তাহলে কি মানুষের হাতে কিন্তু মানি সাপ্লাইটা বেড়ে গেছে। পরের মাসে বেশি স্যালারি পেলে বেশি কিন্তু গুড অ্যান্ড সার্ভিসে মানুষ টাকা ইনভেস্ট করবে, বেশি খরচা করতে চাইবে। তো সেই ক্ষেত্রেও কিন্তু ডিমান্ড পুল ইনফ্লেশন বেড়ে যায়। আর থার্ড হলো ডিসপোজেবল ইনকাম। তো ডিসপোজেবল ইনকাম কাকে বলছে চলুন একটা দেখা যাক। কেউ স্যালারি পেত 25,000 পার, 10,000 তার ডিসপোজেবল ইনকাম সে রেখে, এই 10,000 সে কিন্তু খরচা করবে। খরচার ইনকামটাকে বলছে ডিসপোজেবল ইনকাম। যদি কোনো মানুষ তার ডিসপোজেবল ইনকামটাকে বাড়ায়, মানে সেটা 10,000 এর থেকে যদি বেড়ে 15,000 হয়, মানে সে তার পরের মাস 15,000 টাকা খরচা করবে, সেই ক্ষেত্রেও কিন্তু ইনফ্লেশন বেড়ে যায়। আর লাস্ট পয়েন্ট হলো গ্রোথ ইন ব্ল্যাক মানি। যদি মানুষের কাছে ব্ল্যাক মানি থাকে, ব্ল্যাক মানি কিন্তু মানুষ লিগ্যাল ভাবে ইউজ করতে পারে না, সেই এক্সেসিভ ব্ল্যাক মানিটাকে তার লাক্সারিতে ইউজ করবে। সে গাড়ি কিনবে বা সে বিভিন্ন টাইপের লাক্সারি জিনিস কিনবে, সে তত বেশি সেই জিনিসটার ডিমান্ড কিন্তু তৈরি করবে, কিন্তু সাপ্লাই তো লিমিটেড, প্রোডাকশন তো লিমিটেড। সেই ক্ষেত্রে কিন্তু ডিমান্ডটা বাড়ে, আর সেই ক্ষেত্রে ডিমান্ড পুল ইনফ্লেশন দেখা যায়, মানে জিনিসটার দাম আগের থেকে বাড়তে থাকে, ডিমান্ড হাই। আর সেকেন্ড কারণ হচ্ছে কস্ট পুশ ইনফ্লেশন। কোনো পার্টিকুলার জিনিসের প্রোডাকশন কস্ট যদি হাই হয়, তখন সেটাকে কস্ট পুশ ইনফ্লেশন বলছে। চলুন দেখা যাক ব্যাপারটাকে ভালো করে। দেখুন 2021-এ কোনো পার্টিকুলার গুডসের ম্যানুফ্যাকচার প্রোডাকশন কস্ট ছিল 100 টাকা। তো কোম্পানি প্রোডাকশন কস্টের থেকে বেশি পার্সেন্টেজ রেখেই তো কনজিউমারদের বিক্রি করবে, ম্যানুফ্যাকচারের উপর 10% লাভ লেগে, মানে 110 টাকায় এন্ড কাস্টমারদের জিনিসটাকে বিক্রি করছে। কিন্তু 2022-এ সেই প্রোডাকশন কস্টটা বেড়ে, সেই ম্যানুফ্যাকচার কস্টটা বেড়ে দাঁড়িয়েছে 100 থেকে 120। কিন্তু কোম্পানি তার পার্সেন্টেজ কিন্তু স্ট্যাটিক রাখবে, মানে 10% রাখবে। 110 টাকা যে জিনিসটা আমি 2021-এ পেতাম, কিন্তু সেটা বেড়ে সেটা 2 টাকা বেড়েছে, মানে সেটা 112 টাকা হয়েছে। ডিমান্ডের জন্য কিন্তু বাড়েনি, ম্যানুফ্যাকচারের কস্ট বাড়ার জন্য কিন্তু এই ধরনের ইনফ্লেশন বেড়েছে। কোম্পানির প্রোডাক্ট ম্যানুফ্যাকচার 4টে জিনিসের উপর কিন্তু খুব ডিপেন্ড করে। একটা হচ্ছে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল আর অর্গানাইজেশন। কোনো কোম্পানির একটা পার্টিকুলার ল্যান্ডে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার হচ্ছিল, সেই ল্যান্ডে যদি রেন্ট বেড়ে যায়, সেই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করার জন্য যে পার্টিকুলার লেবারের দরকার ছিল, সেই লেবারদের যদি স্যালারি বেড়ে যায়, বা ওই পার্টিকুলার বিজনেস করার জন্য কোম্পানি যে ব্যাংক থেকে লোন নিয়েছিল, সেই ব্যাংকের যদি ইন্টারেস্ট বেড়ে যায়, বা যদি অর্গানাইজেশন ডিসাইড করে এবার আমরা প্রোডাক্টের দাম বাড়াবো, তখন সেই পার্টিকুলার প্রোডাক্টে কস্ট পুশ ইনফ্লেশন দেখা যায়। আরো কিছু কিছু জিনিসের ওপর কস্ট পুশ ইনফ্লেশন ডিপেন্ড করে, সেটা হচ্ছে র মেটেরিয়াল। সেই পার্টিকুলার প্রোডাক্টটা বানানোর জন্য যে র মেটেরিয়ালের দরকার ছিল, সেই র মেটেরিয়ালের দাম যদি বেড়ে যায়, কোম্পানি কিন্তু যে এন্ড যে কাস্টমাররা আছে, সেই বাড়তি দামটা কিন্তু এন্ড কাস্টমারদের উপর লাগু করে। বা হাই ওয়েজ রেট, সে পার্টিকুলার গুডস বা সার্ভিসের জন্য যে এমপ্লয়িরা কাজ করছিল, সে এমপ্লয়ের যদি স্যালারি বাড়াতে হয়, বা কোম্পানি যদি তার প্রফিট মার্জিন বাড়িয়ে দেয়, বা সরকার যদি হাই ট্যাক্স কোম্পানির ওপর লাগু করে, এন্ড কনজিউমারদের ওপর কিন্তু কোম্পানি এই জিনিসগুলো চাপাতে থাকে। ইনফ্লেশন, দ্য প্রোডাক্ট ম্যানুফ্যাকচার কস্ট, সেটা যদি কোম্পানির তরফ থেকে বাড়ানো হয়, তখনও কিন্তু ইনফ্লেশন হয়, সেটা বিজনেসের উপর এফেক্ট পড়ে। আর যদি ইনক্রিজ ইন সাপ্লাই মানি, সেটা কাস্টমার এন্ড থেকে, তখনও কিন্তু বিজনেসের উপর এফেক্ট পড়ে, তখনও কিন্তু ইনফ্লেশন দেখা যায়। ওকে, এবার আমরা দেখি যে ইনফ্লেশনের দরকার আছে কি ইনফ্লেশনের দরকার নেই। যদি আপনার ইনকাম গ্রোথ ইনফ্লেশনের থেকে বেশি হয়, সাপোজ ইনফ্লেশন হচ্ছে 4% আর আপনার ইনকাম গ্রোথ হচ্ছে 8%, তাহলে কিন্তু আপনি একটা বেটার জায়গাতে আছেন।
যদি আপনার ইনকাম গ্রোথ ইনফ্লেশনের সমান হয়, সাপোজ ইনফ্লেশন 5% আর আপনার ইনকাম গ্রোথ 5%, তাও আপনি একটা ওকে পজিশনে আছেন। আর যদি আপনার ইনকাম গ্রোথ ইনফ্লেশনের থেকে কম হয়, যদি ইনফ্লেশন হয় 5% সাপোজ, আর যদি আপনার ইনকাম গ্রোথ হয় ইনফ্লেশনের থেকে কম, তখন কিন্তু আপনি একটা ভালো পজিশনে থাকবেন। তাহলে এবার বলুন, যদি ইনফ্লেশনের জায়গায় যদি ডিফ্লেশন হয়, মানে ইনফ্লেশন মানে কি, জিনিসের দামটা ক্রমাগত বাড়তে থাকে, এবার তার জায়গায় যদি ডিফ্লেশন হয় মানে যদি জিনিসের দামটা ক্রমাগত কমতে থাকে, তাহলে কি সেটা আমাদের ইকোনমির জন্য ভালো? চলুন দেখা যাক। যদি লো ইনফ্লেশন হয়, যে দামটা বাড়ছিল যদি সেটা ক্রমাগত কমতে থাকে, তাহলে যদি ডিফ্লেশন হয়, আপনি একটা টিভি কিনতে চান, এবার ডিফ্লেশনের দরুন সেই টিভির দামটা কিন্তু ক্রমাগত কমছে, তখন আপনি ভাববেন আমি এই মাসে আর টিভি কিনবো না, বা আমি এই ইয়ারে আর টিভি কিনবো না, আমি নেক্সট ইয়ারে টিভি কিনবো। কারণ কি, ডিফ্লেশনের জন্য আপনার মনে হবে যে আপনি নেক্সট ইয়ারে টিভিটা আরো সস্তা পাবেন, আপনার স্পেন্ড কম করার জন্য ওই পার্টিকুলার জিনিসের ডিমান্ড কমছে। যখন পার্টিকুলার জিনিসের ডিমান্ড কমবে, কোম্পানি কিন্তু সেই পার্টিকুলার জিনিসের সাপ্লাইটা কমিয়ে দেবে। যদি সাপ্লাই কমায় তাহলে কিন্তু কোম্পানি বিজনেসে লস হবে, আর যখন বিজনেসে লস যদি হয়, কোম্পানিতে ছাঁটাই করা শুরু করবে, কোম্পানিতে আনএমপ্লয়মেন্ট দেখা দেবে। তাই লো ইনফ্লেশনও কিন্তু ভালো নয়। যখন হাই ইনফ্লেশন হয়, পিপল ডোন্ট বাই নন এসেনশিয়াল থিংস, মানে লোকে গাড়ি, বড় বড় দামি দামি জিনিস কিন্তু কিনতে চায় না, তখন সেই পার্টিকুলার জিনিসের কিন্তু ডিমান্ডটা কম দেখা যায়, আর ডিমান্ড কম হওয়ার জন্য বিজনেসে লস হয়, আর বিজনেসে লস হলে আনএমপ্লয়মেন্ট দেখা যায়। তাই হাই ইনফ্লেশন বা লো ইনফ্লেশন দুটোই খারাপ, কিন্তু একটা মডারেট ইনফ্লেশন খুবই দেশের জন্য প্রয়োজন। একটা ইকোনমিকে এগোনোর জন্য একটা মডারেট ইনফ্লেশন কিন্তু ইকোনমির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আরবিআই কিছু মনিটারি পলিসির মাধ্যমে এই ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। এবার সেটা কি, চলুন দেখা যাক। একটা ডেভেলপিং কান্ট্রি ইন্ডিয়ার জন্য মিনিমাম 4% ইনফ্লেশন কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা দেখলেন যে ইনফ্লেশন কেন ঘটছে। এবার ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক আরবিআই কি কি স্টেপ নেয়, চলুন এবার সেটা দেখা যাক। দেশের সেন্ট্রাল ব্যাংক বা আরবিআই কিভাবে মনিটারি পলিসির দ্বারা ইনফ্লেশনকে কন্ট্রোল করে, সেটা জানার আগে আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলো কিভাবে কাজ করে সেটা একবার দেখা যায়। আমরা সাধারণ পাবলিকরা ব্যাংকে টাকা জমা রাখি, এফডি হিসেবে টাকা জমা রাখলাম, সেই টাকাটাই ব্যাংক বিভিন্ন বিজনেসকে বা বিভিন্ন ব্যক্তিকে লোন হিসেবে দেয়। আমরা যদি ব্যাংকে 100 টাকা জমা রাখি, আমাদের এফডিতে সাপোজ আমি বলছি 3% ইন্টারেস্ট দিচ্ছে, এবার সেই টাকাটাই ব্যাংক বিভিন্ন কোম্পানিকে লোন হিসেবে দেয়, সেখানে 7% ইন্টারেস্ট রেট রাখছে। তাহলে ব্যাংক আমাদের দিচ্ছে 3% ইন্টারেস্ট, আর ব্যাংক এই বিজনেসগুলো থেকে 7% ইন্টারেস্ট চার্জ করছে, তাহলে ব্যাংকের কাছে 4% প্রফিট কিন্তু ব্যাংক এখান থেকে করছে। তো ব্যাংকিং সিস্টেম, কমার্শিয়াল ব্যাংক, এইচডিএফসি, অ্যাক্সিস, ইউকো, এই ব্যাংকগুলো কিন্তু এইভাবে কাজ করে। ব্যাংক কিভাবে কাজ করে এটা, এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার হলো। তো এবার দেখুন, যখন অনেক বেশি টাকা মার্কেটে আসে, টাকা মার্কেটে এলে কি ইনফ্লেশন হবে। এবার ইনফ্লেশনটাকে রোধ করার জন্য, ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য আরবিআই কিভাবে মনিটারি পলিসি নেয় সেটা একবার। কেউ বিজনেস করবে, বিজনেস করার জন্য তার 100 কোটি টাকার প্রয়োজন হবে, কিন্তু সেই টাইমে কমার্শিয়াল ব্যাংকগুলোর কাছে সেই 100 কোটি টাকা নেই। তখন এই কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআই এর কাছ থেকে 100 কোটি টাকা চাইবে। এবার আরবিআই বলবে যে আমি 100 কোটি টাকা তোমাকে দেব, কিন্তু আমাকে ওটার এগেনস্টে ইন্টারেস্ট দিতে হবে। এই ইন্টারেস্টটাকেই বলছে রেপো রেট। আরবিআই যখন কমার্শিয়াল ব্যাংকগুলোকে লোন হিসেবে টাকা দেয়, সেটার এগেনস্টে যে ইন্টারেস্ট চার্জ করে, এটাকেই বলছে রেপো রেট। এই রেপো রেট বাড়ানো আর কমানোর উপর ভিত্তি করে কিন্তু আরবিআই ইনফ্লেশনকে কন্ট্রোল করে। খুব ইম্পর্টেন্ট, একদম ইজি টপিক, খুব ইম্পর্টেন্ট। তো রেপো রেট বাড়ানো আর কমানোর মধ্যে কিভাবে ইনফ্লেশনকে কন্ট্রোল করে সেটা একবার দেখি। চলুন, আমাদের দেশের কমার্শিয়াল ব্যাংকগুলো আমাদের দেশের সেন্ট্রাল ব্যাংক বা আরবিআই এর কাছ থেকে যে টাকা ধার নেয়, সেই টাকার উপর যে ইন্টারেস্ট লাগু হয় সেটাকে আমরা বলছি রেপো রেট। আর এই রেপো রেটের বাড়ানো বা রেপো রেটের কমানোর উপর ভিত্তি করে কিন্তু আরবিআই ইনফ্লেশন রোধ করে। দেখুন, যদি কমার্শিয়াল ব্যাংকগুলো আরবিআই এর কাছ থেকে যে টাকাটা ধার নিচ্ছে তার ইন্টারেস্ট রেট যদি কম হয়, সাপোজ আমি ধরলাম 2%, তাহলে কমার্শিয়াল ব্যাংকগুলো তাদের এন্ড কাস্টমারদের কিন্তু কম ইন্টারেস্টে টাকা ধার দেবে।
এন্ড কাস্টমাররা দেখছে যে লোনের ইন্টারেস্ট অনেক বেশি কম। যখন মানুষ অনেক বেশি টাকা ধার নেবে তখন মানুষ অনেক বেশি স্পেন্ড করবে, এর ফলে সেই পার্টিকুলার জিনিসটার কিন্তু ডিমান্ড অনেক বেশি হাই হবে আর ইনফ্লেশন কিন্তু বাড়তে থাকবে। আরবিআই 2% রেপো রেট থেকে যদি 8%-এ, সাপোজ আমি একটা ফিগার আপনাকে বললাম 8%, এই 8%-এ যদি রেপো রেটটা হাইক করে তাহলে ব্যাংক তাদের এন্ড কাস্টমারদের 10% ইন্টারেস্টে কিন্তু দেবে। ব্যাংক যেই ইন্টারেস্টে আরবিআই এর কাছ থেকে ধার নিচ্ছে তার থেকে বেশি ইন্টারেস্টে কিন্তু এন্ড কাস্টমারদের লোন দেবে। ব্যাংক তাহলে তাদের এন্ড কাস্টমারদের 10% ইন্টারেস্ট রেটে কিন্তু লোন দেবে। তখন ক্রেডিট কার্ডের ইন্টারেস্ট রেট বেড়ে যাবে, লোনের ইন্টারেস্ট সবকিছু বেড়ে যাবে। তখন মানুষ দেখবে যে লোন নেবাটা কিন্তু অতটাও অ্যাট্রাকটিভ নয়, তখন মানুষ লোন কম নেবে। যদি মানুষ লোন কম নেয় তাহলে কম স্পেন্ড করবে, আর যত বেশি মানুষ কম স্পেন্ড করবে তাহলে সেই পার্টিকুলার জিনিসটার কিন্তু ডিমান্ড অতটা থাকবে না, আর ইনফ্লেশন আগের থেকে বেশি কিন্তু কন্ট্রোলে থাকবে। আরবিআই এইভাবে ইনফ্লেশন কন্ট্রোল করে, রেপো রেট বাড়ানো আর রেপো রেট কমানোর উপর ভিত্তি করে। আরেকটা জিনিস হচ্ছে রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট হলো কমার্শিয়াল ব্যাংকগুলো যখন আরবিআইকে টাকা ধার দেয় তখন আরবিআই ব্যাংকগুলোকে ইন্টারেস্ট পে করে। এই ব্যাপারটাকে বলছে রিভার্স রেপো রেট। যখন কমার্শিয়াল ব্যাংকগুলো যখন আরবিআইকে টাকা ধার দিচ্ছে, যদি রিভার্স রেপো রেট 4% থেকে রিভার্স রেপো রেট বাড়িয়ে 8% হয়, তখন ব্যাংক দেখছে যদি আমি আরবিআইকে টাকা ধার দিই তাহলে আমি কিন্তু 8% ইন্টারেস্ট রেট পাচ্ছি। এটা খুব একটা ইন্টারেস্টিং ইন্টারেস্ট রেট। তখন ব্যাংক এন্ড কাস্টমারদের লোন কম দেয়, আর আরবিআই এর বিশ্বাসযোগ্যতা কিন্তু এন্ড কাস্টমারদের লোন দেওয়ার থেকে অনেক বেশি। তখন ব্যাংক আরবিআইকে 8% ইন্টারেস্ট রেটে লোন দিয়ে দেয়, আর সেই কারণে ব্যাংকের কাছে টাকা কম থাকে, আর ব্যাংকের কাছে টাকা কম থাকলে ব্যাংকে লোন দেবার ক্যাপাসিটি এন্ড কাস্টমারদের কমে যায়, আর তত বেশি ইনফ্লেশনটা কন্ট্রোলে থাকবে। যখন হাই ইনফ্লেশন দেখা যায় তখন আরবিআই নিজের রেপো রেটটাকে ইনক্রিজ করে, তাই ব্যাংক নিজের ইন্টারেস্ট রেটটাও ইনক্রিজ করে, এফডির ইন্টারেস্টটা ইনক্রিজ হতে থাকে। তখন ইন্টারেস্ট রেটটা কিন্তু ইনভেস্টরদের কাছে খুব অ্যাট্রাকটিভ মনে হয়। ইনভেস্টররা ভাবে যদি আমরা টাকাটা স্টক মার্কেটে ইনভেস্ট করি সেটা একটা রিস্কি ইনভেস্টমেন্ট। যদি এফডির ইন্টারেস্ট রেট যদি বাড়তে থাকে তখন ইনভেস্টররা ভাবে যে আমি যদি এফডিতে ইনভেস্ট করি তাহলে আমি একটা ফিক্সড রেট অফ ইনকাম কিন্তু জেনারেট করতে পারবো ফিক্সড ইন্টারেস্টের সাথে, তাই স্টক মার্কেট থেকে তারা টাকাটা বের করতে থাকে। এবার ইনফ্লেশন ঘটার জন্য স্টক মার্কেটে কি কি লেভেলে কি কি এফেক্ট হতে পারে চলুন সেটা নিয়ে আমরা ডিসকাস করি। ইনফ্লেশন ঘটার জন্য স্টক মার্কেটে কিন্তু 3টে লেভেলে এফেক্ট হয়। ফার্স্ট হচ্ছে বিজনেস লেভেল, সেকেন্ড হচ্ছে পার্সোনাল লেভেল, আর থার্ড হচ্ছে ইনভেস্টার্স লেভেল। আর বিজনেস লেভেলে কি কি এফেক্ট পড়তে পারে চলুন ডিসকাস করি। লোন ইন্টারেস্ট রেট হাই, সো বিজনেস বড়, লেস মানি। কোম্পানি হোল্ড দেয়ার এক্সপেনশন অ্যান্ড গ্রোথ। যদি লোনের ইন্টারেস্ট রেট হাই হয় আর যদি কোম্পানির ফিউচার এজেন্ডা থাকে যে লোন নিয়ে তারা তাদের বিজনেসটাকে এক্সপ্যান্ড করবে, তাদের প্রোডাক্টিভিটিটাকে আরো ইনক্রিজ করবে, লোনের ইন্টারেস্ট রেট হাই হওয়ার জন্য তারা কিন্তু তাদের ফিউচার এজেন্ডাগুলো স্থগিত রাখে, সেটা কিন্তু কোম্পানির গ্রোথের ওপর কিন্তু এফেক্ট ফেলে। আর কি, হাই ডেপ্ট কোম্পানি, লেস প্রফিট। যে সমস্ত কোম্পানিগুলো ব্যাংকের কাছ থেকে আগে থেকে লোন নিয়ে বিজনেস করছিল, যেহেতু লোনের ইন্টারেস্ট রেটটা অনেক বেশি হাই হয়ে গেছে তাদেরকে ব্যাংককে আগের থেকে অনেক বেশি লোন কিন্তু দিতে হয়, তাই সেটা কিন্তু তাদের প্রফিটের ওপর এফেক্ট ফেলে। তাই সব মিলিয়ে কিন্তু কোম্পানি লেস সেলস অ্যান্ড লেস প্রফিট কিন্তু জেনারেট করে। আর কিছু কিছু কোম্পানি কিন্তু ইনফ্লেশনে খুব ভালো বিজনেস করে, আর সেটা নিয়ে আমি কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব। আর সেকেন্ড লেভেল কি, পার্সোনাল লেভেল। পার্সোনাল লেভেলে কি কি এফেক্ট ফেলতে পারে চলুন দেখা যাক। যেহেতু ব্যাংকের ইন্টারেস্ট রেট ইনফ্লেশনের জন্য বেড়ে যায়, তাই কার লোন, হোম লোন আর বিভিন্ন টাইপের পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট কিন্তু অনেক বেশি হাই হয়। আর যেহেতু ইন্টারেস্ট রেট অনেক বেশি হাই হয় তখন মানুষ আর লোন নিয়ে গাড়ি বা লোন নিয়ে বাড়ি কিনতে চায় না, তখন সেই পার্টিকুলার সেক্টরের ডিমান্ড কিন্তু অনেক বেশি কমে যায়। আর ডিমান্ড কমার জন্য কোম্পানির গ্রোথের ওপর কিন্তু সেই এফেক্টটা পড়তে থাকে, তাই কোম্পানি লেস প্রফিট আর লেস সেলস জেনারেট করে।
তাহলে দেখুন পার্সোনাল লেভেল বিজনেস লেভেল কিন্তু ইন্টারকানেক্টেড। মানুষ লোন কম নিচ্ছে বলে কিন্তু সেটা কোম্পানির ওপর এফেক্ট পড়ছে। এবার ইনভেস্টর লেভেলে কি কি এফেক্ট পড়তে পারে চলুন আমরা ইন ডেপথে ডিসকাস করি। ফার্স্ট এফেক্ট হচ্ছে বড়ো অ্যান্ড ইনভেস্ট, আর সেকেন্ড লেভেল হচ্ছে প্রোটেক্ট অ্যান্ড ইনকাম। প্রত্যেকটা ইনভেস্টাররা সবসময় চায় যে কিভাবে তারা ইনফ্লেশনকে বিট করবে। যে সমস্ত ইনভেস্টাররা ব্যাংক থেকে টাকা ধার নিয়ে ইনভেস্ট করেন, সাপোজ যখন ব্যাংক থেকে টাকা ধার নিচ্ছিল তখন ইন্টারেস্ট রেট ছিল 6%, তখন তারা এমন জায়গায় ইনভেস্ট করবে যেখান থেকে মিনিমাম 20% রিটার্ন কিন্তু তারা পায়। তো তখন তারা স্টক মার্কেটে ইনভেস্ট করে। যখন ইনফ্লেশন বাড়ে তখন রেপো রেট হাইক করে, এবং রেপো রেট হাইকের জন্য ব্যাংকের ইন্টারেস্ট রেট কিন্তু বেড়ে যায়। তখন যেটা ইন্টারেস্ট রেট ছিল আগে 6% ব্যাংকের, সেটা বেড়ে হলো 10%। ইনভেস্টাররা মিনিমাম 30% কিন্তু স্টক মার্কেট থেকে এক্সপেক্ট করবে, কারণ কি তারা সবসময় ইনফ্লেশনকে বিট করতে চায়। কিন্তু ইনফ্লেশনের কারণে বিজনেস লেভেল আর পার্সোনাল লেভেলে কিন্তু সেলস আর প্রফিটে কিন্তু লস হতে থাকে। তখন ইনভেস্টাররা দেখছে আমার ব্যাংকের ইন্টারেস্ট রেট হচ্ছে 10%, আমি ইনফ্লেশনকে বিট করার জন্য মিনিমাম 30% এক্সপেক্ট করছি, কিন্তু আমি যেখানে ইনভেস্ট করছি সেখানে তো লেস প্রফিট অ্যান্ড লেস সেলস আছে। তখন তারা টাকাটা মার্কেট থেকে বার করে নেয়, কারণ কি তখন স্টক মার্কেট কিন্তু তাদের কাছে অনেকটা রিস্কি মনে হয়। তখন তারা স্টক মার্কেটে ইনভেস্ট করে না, তখন তারা সবসময় ডেট মার্কেট বা এফডি বা এই সমস্ত জিনিসে টাকা ইনভেস্ট করে। সেকেন্ড হলো প্রোটেক্ট ইনকাম। প্রত্যেকটা ইনভেস্টারদের একটা মোটিভ থাকে তাদের ইনকামটা তারা কিভাবে প্রোটেক্ট করতে পারে, তাদের ইনকামটা যেন ইনফ্লেশনকে বিট করতে পারে। এবার যদি ইনফ্লেশন রেট 8% হয় আর ইন্টারেস্ট রেট সাপোজ ধরুন 6%, তাহলে তাদের ইনকামটা যদি এফডিতে যদি ব্যাংকে রাখে তখন কিন্তু সেটা ইনফ্লেশনকে বিট করতে পারবে না। ইনভেস্টর উইল টেক রিস্ক অ্যান্ড ইনভেস্ট ইন দ্য স্টক মার্কেট। তখন তারা রিস্ক নিয়ে টাকাটা স্টক মার্কেটে ইনভেস্ট করবে, মিনিমাম রিটার্ন এক্সপেক্ট করবে 12 to 20%। এবার যদি ইনফ্লেশন বেড়ে 10% হয় এবং ব্যাংকের ইন্টারেস্ট রেটটাও আগের থেকে বেড়ে যায়, তখন তাদের ইনকামটা কিন্তু আর তারা স্টক মার্কেটে ইনভেস্ট করে প্রোটেক্ট করতে চাইবে না। তখন তারা যদি ডেট মার্কেটে ইনভেস্ট করে তখন মিনিমাম ফিক্স রেট অফ ইনকাম কিন্তু পাবে। কিন্তু যদি তারা স্টক মার্কেটে ইনভেস্ট করে, স্টক মার্কেট ইনফ্লেশনের জন্য তো বিজনেসগুলো এমনিতেই প্রফিট করবে না, তখন তারা সেই রিস্ক নিয়ে স্টক মার্কেটে ইনভেস্ট করতে চায় না। তখন তারা একটা শিওর শট ফিক্স রেট অফ ইনকাম কিন্তু তারা জেনারেট করতে চায়। দেখলেন তো ইনফ্লেশন কতটা গুরুত্বপূর্ণ। যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।